সেকশন 45 ধারা 45। ধারা 45-এর আগে ধারা 40-এ একটা নীতির প্রতিফলন হয়েছে, সেটা হচ্ছে ডাবল জেওপার্ডি। ডাবল জেওপার্ডি, দোবারা সাজার নীতি, ধারা 40-এ। ধারা 45-এ যাই, সেখানে বলছে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে, বিশেষজ্ঞ মতামত নিয়ে। এই বিশেষজ্ঞ মতামত মানে নরমালি কোনো মতামত এভিডেন্স হিসেবে, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয় না, কিন্তু এই মতামত যদি সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে দেওয়া হয়, দায়িত্বপ্রাপ্ত হয়ে, তখন মতামত অপিনিয়ন এভিডেন্স হিসেবে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হতে পারে। তাহলে নরমালি অপিনিয়ন কি হয়? নরমালি অপিনিয়ন হয় অপ্রাসঙ্গিক, কিন্তু অপিনিয়ন যখন সুনির্দিষ্ট ক্ষেত্রে দেওয়া হবে, তখন সেই অপিনিয়নকে আমরা সাক্ষ্য হিসেবে রেলিভেন্ট বলতেছি আন্ডার সেকশন 45। সেই সুনির্দিষ্ট ক্ষেত্র কোনগুলো? সেই সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো হচ্ছে 5টা। এটা তো আমরা সবাই জানি। ফরেন ল, বিদেশি আইন, হ্যান্ড রাইটিং, হাতের লেখা, হস্তলিপি, ফিঙ্গার ইমপ্রেশন, টিপসই, তারপর হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, তারপর হচ্ছে আঁকাআঁকি মানে চারুকলা, আর্ট। এই 5টি ক্ষেত্রে মতামত দেওয়াকে বলছে এক্সপার্ট অপিনিয়ন। এই 5টি ক্ষেত্রে মতামত দেওয়াকে বলছে বিশেষজ্ঞ মতামত। তার মানে হচ্ছে কোন ব্যক্তি যদি এই 5টি ক্ষেত্রের বাইরে গিয়ে কোনো অপিনিয়ন দেয়, তাহলে সেই অপিনিয়ন এভিডেন্স হিসেবে, সাক্ষ্য হিসেবে রিলেভেন্ট হবে না, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। এবার দেখেন, আমরা যদি আরেকটু চিন্তা করি, এটা আমাদের রিটেনে লাগবে, আরেকটু চিন্তা করি যে আমাদের যদি এরকম প্রশ্ন উঠে যে পরিমণিকে ধর্ষণ করা হয়েছে কিনা, তো পরিমণিকে এক ডাক্তারের কাছে পাঠানো হলো। সে ডাক্তার মানে ডাক্তারের নাম আছে মিস্টার এক্স। মিস্টার এক্স তাকে পরীক্ষা নিরীক্ষা করলো, করে একটা রিপোর্ট দিল। রিপোর্টে বলা হলো পরিমণিকে ধর্ষণ করা হয় নাই। এই পৃথিবীর যদি ডাক্তারদের আমরা পজিশন নির্বাচন করি, সেই পজিশনে 1 নম্বর ডক্টর যিনি, তার নাম আছে মিস্টার ওয়াই। তিনি আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার, সারা বিশ্বের মধ্যে তিনি 1 নম্বর রয়েছেন, 1 নম্বর অবস্থানে রয়েছে। সেই মিস্টার ওয়াই পরিমণির ধর্ষণের ব্যাপারে একটা রিপোর্ট দিল আমেরিকা থেকে, যে পরিমণিকে ধর্ষণ করা হয় নাই, পরিমণিকে ধর্ষণ করা হয়েছে, পরিমণি ধর্ষিত। এখন প্রশ্ন হচ্ছে, মিস্টার এক্স এখানে অপিনিয়ন দিল এবং আমেরিকার সেই ডাক্তার মিস্টার ওয়াই অপিনিয়ন দিল, মতামত দিল। কার মতামত এভিডেন্স হিসেবে, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে? উত্তর হচ্ছে মিস্টার এক্স এর মতামত। কারণ
মিস্টার এক্স এখানে মতামত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। এখানে মিস্টার এক্স কে মতামত দেওয়ার জন্য ডেজিগনেশন দেওয়া হয়েছে মিস্টার এক্স একে পরীক্ষা নিরীক্ষা করছে। তাহলে বিষয়টা স্পষ্ট। বিষয়টা হচ্ছে দেখেন দুজনেই কিন্তু সায়েন্স বিজ্ঞান মানে মেডিকেল সায়েন্স বিজ্ঞান বিষয় কি দিছে, অপিনিয়ন দিছে, বাট সে সারা পৃথিবীর 1 নম্বর ডাক্তার হওয়া সত্ত্বেও তার মতামত কি হলো না, প্রাসঙ্গিক হলো না। কেন হলো না? কারণ সে তো মতামত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল না। পদ্মা সেতুতে 2 দিন পর পর ধাক্কা লাগে। ধরেন আমাদের ডাক্তার মুরাদ আছে, এই ডাক্তার মুরাদকে বাংলাদেশের 5 কোটি মানুষ বলতেছে পাগল। আমরা ধরে নিলাম বাংলাদেশের 5 কোটি মানুষ ডাক্তার মুরাদ সম্পর্কে মতামত দিতেছে ডাক্তার মুরাদ একজন পাগল ব্যক্তি। ইভেন সেখানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রেসিডেন্ট তারাও অপিনিয়ন দিতেছে ডাক্তার মুরাদ একটা পাগল। তাহলে দেখেন যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের লোকজনও অপিনিয়ন দিল ডাক্তার মুরাদ পাগল। যে কোনো একটা হসপিটালে ডাক্তার মুরাদ গেল, ডাক্তার মুরাদকে পরীক্ষা নিরীক্ষা করলো, সেখানকার পিসি একজন ডক্টর, সে ডাক্তার মুরাদ সম্পর্কে মতামত দিল, একটা রিপোর্ট দিল যে ডাক্তার মুরাদ পাগল নয়। প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট মতামত দিল, প্রাইম মিনিস্টার মতামত দিল, বাংলাদেশের 5 কোটি মানুষ মতামত দিল যে ডাক্তার মুরাদ পাগল, কিন্তু তিনি যাকে ডাক্তার দেখাইছেন সে ডাক্তার বলল সে পাগল নয়। এখন প্রশ্ন হচ্ছে কার মতামত প্রাসঙ্গিক হবে? এই যে 5 কোটি মানুষ বিজ্ঞান বিষয়ে মেডিকেল সায়েন্স, ঠিক না? মানে সায়েন্সের মধ্যে ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে একটা মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের উপরে কমেন্ট করলো, মতামত দিল, সেই মতামত রেলেভেন্ট হচ্ছে না। কারণ এই 5 কোটি মানুষ ডাক্তার মুরাদকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল না। কে দায়িত্বপ্রাপ্ত ছিল? কার কাছে পরীক্ষা নিরীক্ষা করছে, কাকে মতামত দেওয়ার জন্য বলা হয়েছে? সেই একটা হসপিটালের ডক্টরকে। তার মানে দেখেন এই সুনির্দিষ্ট ক্ষেত্রেও মানে 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 নরমালি মতামত দিলে প্রাসঙ্গিক না, এই মতামত দেওয়ার জন্য ডেজিগনেটেড হতে হবে, মতামত দেওয়ার জন্য ডেজিগনেটেড হতে হবে, দায়িত্বপ্রাপ্ত হতে হবে। ওকে, তার মানে সামারিটা হলো মানে এতটুকু বিশ্লেষণ আমাদের রিটেনে লাগবে, এছাড়া লাগবে না। তারপর আমাদের সামারিটা হচ্ছে ধারা 45-এ মতামতকে অপ্রাসঙ্গিক করা হয়েছে, কিন্তু যদি মতামত সেই 5টি বিষয় হয় সেই মতামতকে বলা হয়েছে এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞ মতামত, এবং সেই বিশেষজ্ঞ মতামতকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে বিশেষজ্ঞ মতামত বলা হচ্ছে এটার ভ্যালুটা কি? ডাক্তার কেন মতামত দিবে? ইঞ্জিনিয়ার কেন একটা বিল্ডিং নিয়ে মতামত দিবে? তারপরে একটা পরিচিত লোক হ্যান্ড রাইটিং নিয়ে কেন মতামত দিবে? প্রশ্ন আসে না? দ্যাট মিন্স এই বিশেষজ্ঞ মতামতের সাক্ষ্যগত মূল্যটা কি, এটার উপকারিতাটা কি, এটা গুরুত্বটা কি? এটা গুরুত্বটা হচ্ছে আচ্ছা যখন হচ্ছে ডাক্তার হচ্ছে পরিমণি রিপোর্ট দিল যে পরিমণিকে ধর্ষণ করা হয়েছে, তখন কি ম্যাজিস্ট্রেট সেই ধর্ষণ রিপোর্টের উপরে কি জাজমেন্ট দিয়ে দেয়? না। সে কি অন্যান্য সাক্ষ্য প্রমাণাদি চায় না? চায়। যেহেতু দিচ্ছে না, সো বিশেষজ্ঞ মতামত কনক্লুসিভ প্রুফ নয়, বিশেষজ্ঞ মতামত চূড়ান্ত প্রমাণ নয়। আর কনক্লুসিভ প্রুফ কি সেটা আমরা জানি। তাহলে যেহেতু বিশেষজ্ঞ মতামতের উপরে কোনো সিদ্ধান্ত বিচারক দিচ্ছে না, সো বিশেষজ্ঞ মতামত চূড়ান্ত প্রমাণ নয়। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্সপার্ট অপিনিয়ন? হোয়াট ইজ দ্য এভিডেন্সিয়ারি ভ্যালু অফ এক্সপার্ট অপিনিয়ন? এটার সাক্ষ্যগত মূল্য কি? এটা সাক্ষ্যগত মূল্য হচ্ছে it works as corroboration.
এটা সমর্থনযোগ্য সাক্ষ্য হিসেবে কাজ করে, এটা অনুসমর্থন হিসেবে কাজ করে। করোবোরেশন, সিও ডাবল আর ও বিও আর এ টি আই ও এন, করোবোরেশন। তাহলে এটা গেল ওভারঅল সেকশন 45। এখন আমরা দেখব যে পাঁচটি ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত দেওয়ার কথা বলা হয়েছে, যে পাঁচটি ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্র দেখব, সেকশন 47। সেকশন 47, ধারা 47, সেখানে বলছে, কি বলছে সেখানে বলছে, অপিনিয়ন অ্যাজ টু হ্যান্ডরাইটিং, অপিনিয়ন অ্যাজ টু হ্যান্ডরাইটিং, হস্তলিপি সম্পর্কে মতামত, এক্সপার্ট অপিনিয়ন অ্যাজ টু হ্যান্ডরাইটিং, বিশেষজ্ঞ মতামত সম্পর্কে, সরি, হস্তলিপি সম্পর্কে, হাতের লেখার বিষয়ে এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞ মতামত। প্রশ্ন হচ্ছে, কার হাতের লেখা, কে মতামত দিবে, কার হাতের লেখা, কে মতামত দিবে? যেই ব্যক্তির হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠে, যেই ব্যক্তির হাতের লেখা নিয়ে অভিযোগ করা হয়, যখন হাতের লেখা নির্ণয় করা কষ্ট হয়ে যায়, একটা মামলায় যখন কোনো ব্যক্তির হাতের লেখা নির্ণয় করা যায় না, তখন উক্ত হ্যান্ডরাইটিং বিষয়ে কার অপিনিয়ন রিলেভেন্ট হবে, কার অপিনিয়ন প্রাসঙ্গিক হবে। বিষয়টা এরকম, ঢাকার এক ব্যবসায়ী চট্টগ্রামের এক ব্যবসায়ীর সাথে, মানে ঢাকার এক ব্যবসায়ী হচ্ছে মিস্টার ফিনা, FINA, মিস্টার ফিনা, চট্টগ্রামের এক ব্যবসায়ী মিস্টার এক্স এর সাথে চিঠি আদান প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে থাকেন। তো মিস্টার ফিনা একটা মামলায় জড়িয়ে পড়ল এবং সেখানে বলা হলো মিস্টার ফিনা শরীয়তপুরের এক সন্ত্রাসীকে চিঠি লেখার মাধ্যমে হুকুম দিয়েছেন একজন ব্যক্তিকে খুন করার জন্য। তখন মিস্টার ফিনা বলতেছে যে না, আমি তো তাকে বলি নাই, আমি তো শরীয়তপুরের সন্ত্রাসীর সাথে আমার কোনো যোগাযোগই হয় নাই। তখন সন্দেহ উঠল যে, মানে একটা পর্যায়ে আবিষ্কার হলো এই লেখাটা মিস্টার ফিনার, তখন সে অস্বীকার করতেছে। তখন আবিষ্কার হলো এই মিস্টার ফিনা চট্টগ্রামের এক ব্যবসায়ী ওয়াই এর সাথে চিঠির মাধ্যমে ব্যবসায় বাণিজ্য করে থাকেন। তখন এই মিস্টার ফিনার হ্যান্ডরাইটিং বিষয়ে যদি ওয়াই 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 হচ্ছে হ্যান্ডরাইটিং বিষয়ে পরিচিত কার, মিস্টার ফিনার, সে যদি মতামত দেয়, সে যদি অপিনিয়ন দেয় যে হ্যাঁ এটা মিস্টার ফিনার হাতের লেখা অথবা না, এভাবে যদি অপিনিয়ন দেয়, তাহলে সেই অপিনিয়ন এভিডেন্স হিসেবে প্রাসঙ্গিক হবে। তার মানে আমরা কি দেখলাম বলেন তো? এখানে আমরা দেখলাম those who are acquainted with that handwriting, যারা উক্ত হাতের লেখা বিষয়ে পরিচিত, যারা উক্ত হাতের লেখার সাথে পরিচিত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি যার হাতের লেখাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যার হাতের লেখা নির্ণয়ের প্রয়োজন পড়ে, উক্ত হাতের লেখার সাথে যেই ব্যক্তি পরিচিত, সেই ব্যক্তির অপিনিয়ন মতামত হিসেবে, বিশেষজ্ঞ মতামত হিসেবে সাক্ষ্য আইনের অধীনে রিলেভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে। এখন প্রশ্ন হচ্ছে যে হাতের লেখার সাথে পরিচিত কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না, সেই ক্ষেত্রে কি হবে?
প্রশ্ন জাগে না? তাহলে দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের মতো শিক্ষিত লোকজন যারা হ্যান্ডরাইটিং নিয়ে পড়াশোনা করছে, অর্থাৎ এক্সপার্ট ইন হ্যান্ডরাইটিং, হাতের লেখায় বিশেষজ্ঞ। অর্থাৎ দুই শ্রেণীর ব্যক্তির অপিনিয়নকে হ্যান্ডরাইটিং বিষয়ে মতামত দেওয়াকে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক করা হয়েছে। সেই দুই শ্রেণীর ব্যক্তি কারা? এক হচ্ছে পরিচিত, হাতের লেখার সাথে পরিচিত লোক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হাতের লেখায় বিশেষজ্ঞ ব্যক্তি, হস্তলিপিতে বিশেষজ্ঞ ব্যক্তি। এটা হচ্ছে 47। তার মানে দেখেন এখানে যদি আমরা আরেকটু চিন্তা করি যে সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া, সুনির্দিষ্ট ব্যক্তির মতামত ছাড়া হ্যান্ডরাইটিং বিষয়ে, সুনির্দিষ্ট ব্যক্তির মতামত ছাড়া হ্যান্ডরাইটিং বিষয়ে মতামত রিলেভেন্ট হবে না, মতামত প্রাসঙ্গিক হবে না, এটা আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। কারণ সেকশন 47 স্পষ্ট করে দুই শ্রেণীর ব্যক্তিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই দুই শ্রেণীর ব্যক্তির মতামত প্রাসঙ্গিক হবে, এই দুই শ্রেণীর ব্যক্তির মতামত প্রাসঙ্গিক হবে। তাহলে এটা গেল 47 এবং হচ্ছে 45 এবং হচ্ছে 47। কারো কোনো প্রশ্ন? 47 এবং 45। দাদা 47 45 নিয়ে প্রশ্ন নাই, এই 40 সেকশন 40 এইটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল, আপনি অনুমতি দিলে আমি একটু বলতাম। বলেন বলেন। এই ডাবল ডিও পার্টি দোবারা দোষ, এটা সিপিসি তে আছে সেকশন 11, এভিডেন্স অ্যাক্টে 40, সিআরপিসি তে 403, আর সংবিধানে আছে 35-2 স্কুল কলেজ কোড, এটা আমার মনে নাই। এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করে দিতেন, এই দোবারা দোষ। আচ্ছা, এটা আমাদের সাংবিধানিক আইনে আমরা তো আমাদের যে কোনো প্রবলেম সলিউশনের জন্য আমরা আমাদের সংবিধানকে মা হিসেবে ধরে নিব। কারণ হচ্ছে our constitution is the supreme law of the state, supreme law of the republic। এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ ল হচ্ছে আমাদের কনস্টিটিউশন। সো and it has basic structure, এটার মৌলিক কাঠামো আছে। মানে for many reasons our constitution has supremacy over the parliament। ওকে, এখন এই কনস্টিটিউশনে এই ডাবল জিওপার্ডিকে মানে ডাবল জিওপার্ডি বা দোবারা সাজাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা এই নীতিটার প্রতিফলন আমাদের সংবিধানে ঘটছে, সেটারই প্রেক্ষাপটে যদিও আমাদের সংবিধানের অনেক আগেই আপনার এটার কি বলে এই সাক্ষ্যয়ন হইছে, তারপরে আপনার সিপিসি হইছে, তারপরে সিআরপিসি হয়েছে, ঠিক না? আমাদের সংবিধান তো হয়েছে 72 সালে। তো এখানে এই ডাবল জিওপার্ডি বা রেস জুডিকেট আমরা যেটাকে বলি না কেন, এটার বিষয়বস্তুটা বিষয়বস্তুটা হচ্ছে আমার সাথে আপনার মামলা, হোক দেওয়ানি অথবা ফৌজদারি, হোক সিভিল অথবা ক্রিমিনাল, আমার সাথে আপনার একটা মামলা চলতেছে এক্স নামক এক খণ্ড জমি নিয়ে। তো মামলাটা রায় দিয়ে দিছে, সমাধান হয়ে গেছে। পরবর্তীতে অনেক দিন পরে তো মামলায় মনে করেন যে আপনি জিতছেন, মানে আপনার পক্ষে রায়টা গেছে। পরবর্তীতে কিছুদিন পরে আমি কি করলাম, তার মানে একটা বিষয় সেটলড, সমাধান হয়ে গেছে, একটা বিষয় জাজমেন্ট হয়ে গেছে, হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কোর্ট। কোর্ট সেখানে ডিসিশন দিছে, রাইট? আমি কি করলাম, পরবর্তীতে আমি তো লুজার, এই মামলায় হেরে গেছি। পরবর্তী সময়ে আমি একই বিষয়ে একই কারণে আপনার নামে আবার মামলা দায়ের করলাম। তখন আদালত বলবে, ভাই আপনি ডাবল জিওপার্ডি রেস জুডিকেটা প্রিন্সিপাল পড়ে এসে আপনার মামলাটা দায়ের করা উচিত ছিল। কারণ সেখানে স্পষ্ট করে বলছে যে এই বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে, সেই বিষয়ে পরবর্তীতে মামলা দায়ের করা যাবে না। হ্যাঁ, করা যাবে, আমি আমার কাগজে মামলা দায়ের করব, সমস্যা নাই, তো করা যাবে, বাট আদালত কি করে দিবে? খারিজ করে দিবে।
আদালত নেবে না। তার মানে হচ্ছে যেটা নিষ্পত্তি হয়ে গেছে, has been decided earlier by the court, যেটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, যে বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে, সেই বিষয়ে পরবর্তীতে মামলা দায়ের করতে পারবো না। দিস ইজ কল্ড ডাবল জিওপার্ডি। দ্যাট মিন্স একই বিষয়ে ক্রিমিনালের ভাষায়, মানে ক্রিমিনাল অ্যাক্টের ভাষায়, একই বিষয়ে কোনো ব্যক্তিকে দুইবার বিচারের আওতায় আনা যাবে না। আমি চুরি করছি, আমার নামে মামলা করছেন, আমাকে আদালত জেল জেল জরিমানা যেটা হয় সেটা করছে, আবার 1 মাস পরে আবার আপনি মামলা দায়ের করলেন, এটা করা যাবে না। একই বিষয়ে একই ব্যক্তিকে দুইবার বিচারের সম্মুখীন করানো যাবে না। একই বিষয়ে একই ব্যক্তিকে দুইবার শাস্তির ব্যবস্থা করা যাবে না। একই বিষয় একই ব্যক্তিকে দুইবার বিচারের আওতায় আনা যাবে না। এটা গেল হচ্ছে সিভিলের, ক্রিমিনালের ভাষায়। সিভিলের ভাষায় হচ্ছে যে একই বিষয়ে একই পক্ষের মধ্যে পুনরায় দেওয়ানি মামলা দায়ের করা যাবে না। দায়ের করলে পরবর্তীতে দায়েরকৃত মামলাটি খারিজ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা ডাবল জেপার্ডি মানে মানে যেটা সেটেলড হয়ে গেছে, যেটা সমাধান হয়ে গেছে, সেই বিষয়ের পুনরায় বিচার করা যাবে না। এটাই ডাবল জেপার্ডি প্রিন্সিপাল। এটাই আমাদের হচ্ছে এভিডেন্স অ্যাক্ট সেকশন 40 তে আছে। দাদা ক্লিয়ার? জি দাদা ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাব সেকশন 56 থেকে 58, সেকশন 56 থেকে 58। সেকশন 56 থেকে 58 তে বলছে, খুব সুন্দর কথা বলছে। মনে করেন যে আমি 2 দিন আগে বিয়ে করছি, আপনি আমার বাড়িতে বেড়াইতে আইছেন, আয়া দেখলেন যে দেয়ালে টেয়ালে মিঠুন শাহর ওয়াইফের ছবি টানানো। তো মিঠুন শাহর ওয়াইফ শাখা সিঁদুর পরা, মানে আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরা, মানে আপাত দৃষ্টিতে সবাই বলবে যে হ্যাঁ এ ওর ওয়াইফ, এটা সবাই বলবে। হ্যাঁ, আপনি আইছেন বেড়াইতে, আপনি কইতাছেন আচ্ছা ঠিক আছে এই মেয়েটা যে আপনার ওয়াইফ, আপনি প্রমাণ করে দেখান। আরে ভাই, যে বিষয়টা জানাশোনার বিষয়, এই বিষয়ে প্রমাণের কি আছে? তাহলে লেংদি প্রসেস হয়ে যায় না? তো লেংদি প্রসেস হয়ে যায়, তো এই বিষয়ে তো প্রমাণের দরকার নাই। তো এখানে মানে যেখানে বিচারক দেখতেছে যে এই বিষয়টা সেটলড, এই বিষয়ে একটা অলরেডি জাজমেন্ট হয়ে গেছে। আমরা যখন একটা মামলায় কেস রেফারেন্স দেই, যারা আপনারা প্র্যাকটিস করেন তারা ভালো জানেন যে যারা আমরা কেস রেফারেন্স দেই, কেস রেফারেন্স মানে কি, স্যার মিস্টার এক্স বনাম এস্টেট এই মামলাটায় এই কথাটা বলছে, তখন কি জজ সাহেব কি বলে, আচ্ছা ঠিক আছে এই কথা বলছে, আপনি প্রমাণ করে দেখান তো। তো প্রমাণ হিসেবে কি দেয় বলেন তো? একটা ডিএলআর দেয়। ডিএলআর দেওয়ার পরেও কি বলে যে আপনি প্রমাণ করে দেখান? বলে না। এটাকে আমরা বলছি জুডিশিয়াল নোটিশ। আমরা সেকশন 56 থেকে 58 পর্যন্ত পদ দেখব যে কোন কোন বিষয় আদালতে প্রমাণ করার দরকার নেই। দ্যাট মিন্স বাংলাদেশে একটা জাতীয় পতাকা আছে, বাংলাদেশে একটা জাতীয় পতাকা আছে, সে জাতীয় পতাকার নাম হচ্ছে, রং হচ্ছে লাল সবুজ, ঠিক বলা হয় লাল সবুজের পতাকা। তাহলে বাংলাদেশে একটা জাতীয় পতাকা আছে, আদালত বলতেছে, সরি উকিল সাহেব বলতেছে, স্যার বাংলাদেশের জাতীয় পতাকায়, এখন বাংলাদেশের জাতীয় পতাকা বলার সাথে সাথে, এতটুকু বলার সাথে সাথে আদালত কি বলতে হবে যে জাতীয় পতাকা রং এরকম, জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10:6, 10:6, এত কি ব্যাখ্যা দিয়ে বলা লাগবে? এটা তো সবাই জানে। এখন আপনি না জানলে আপনার ব্যর্থতা, আমি না জানলে আমার ব্যর্থতা। আপাত দৃষ্টিতে সবাই ধরে নিবে
যে বিষয়টা বিচারক জানে, অর্থাৎ জুডিশিয়াল নোটিশটা হচ্ছে কেস রেফারেন্স। আমরা বিভিন্ন মামলায় কেস রেফারেন্স দেই, এটাকে আদালত প্রমাণ করতে বলে না। কেন বল? এটা যদি প্রমাণ করতে বলে তাহলে তো প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে 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 মানুষ তো আর ডিসিশন পাবে না, মানুষ আর রিলিফ পাবে না, রায় পাবে না। তাহলে জুডিশিয়াল নোটিশ প্রমাণের দরকার নাই, যেগুলা বিচারিকভাবে দৃষ্টিগোচর, যেগুলো অলরেডি হ্যাজ বিন ডিসাইডেড and has been used as case reference to the court, it needs not to be proved. এটা প্রমাণ করার দরকার নাই, জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার দরকার নাই। বাংলা হচ্ছে বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ, জুডিশিয়াল নোটিশ। এটা হচ্ছে সেকশন 56 ধারা 56তে বলছে। এবার ধারা 57তে একটা লিস্ট দিয়ে দিছে, একটা তালিকা দিয়ে দিছে যে এই বিষয়গুলো আদালতে গিয়ে প্রমাণ করার দরকার নাই। বাংলাদেশের আয়তন যে 1,47,570 বর্গ কিলোমিটার, আদালত কি কইব যে যখন যখন বলা হবে স্যার বাংলাদেশের আয়তনের মধ্যেই ঘটনাটা ঘটছে, তখন কি আদালত কইব যে বাংলাদেশের আয়তন কোন জায়গা থেকে কোন জায়গা, বাংলাদেশের আয়তন কতটুকু? এই কথাটা বলার, আয়তন বলার সাথে সাথেই বিচারক এই আয়তন সম্পর্কে যা জানা উচিত সব জানে, এই মর্মে ধরে নেওয়া হবে। অর্থাৎ এই বিষয়টাকে আদালত বলবেন আপনি প্রমাণ করে দেখান। আপনি যদি বলেন স্যার বাংলা 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে, তখন কি বিচারক আপনাকে থামায়া বলবে আচ্ছা বাংলাদেশের আয়তন যে 1,47,570 বর্গ কিলোমিটার, এই বিষয়টা আপনি প্রমাণ করে দেখান? এটা বলবে না। একটা মামলায় আদালত আদালত মানে বিচারক সিল স্বাক্ষর দিয়ে দিছে, এটা আপনি আদালতে সাবমিট করলেন, এটাকে কি প্রমাণের দরকার হবে? না, এটাকে আদালত প্রমাণ করতে বলবে না। আমাদের সাক্ষ্য আইনের কাজ হচ্ছে প্রমাণ করা না করা। যে মামলা করে সে প্রমাণ করতে চায় যে সে যে ঘটনাটা নিয়ে মামলা করছে সেটা ঘটছে। যে যার বিরুদ্ধে মামলা করে সে প্রমাণ করতে চায় যে অভিযোগটা যেন প্রমাণিত না হয়। অভিযোগ যখন প্রমাণিত হবে না, প্রমাণ হবে না, তখন সুবিধাটা কি? তখন সুবিধাটা হচ্ছে আপনার বিবাদী কি মুক্ত পেয়ে যাবে, খালাস পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, খালাস পেয়ে যাবে। তাহলে এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আপনার, বিষয়টা তাহলে কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এরকম যে 11টা এখানে ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। সে 11টা ক্ষেত্র দেখে নেবেন, এটা বলছে সেকশন 57-এ। এবার সেকশন 58 প্রিলি রিটেন উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 58 ধারা 58 সেখানে বলছে ফ্যাক্টস অ্যাডমিটেড, ফ্যাক্টস অ্যাডমিটেড অর্থাৎ হচ্ছে যে বিষয়গুলা স্বীকার করা হয়েছে, অ্যাডমিট মানে স্বীকার করা, যে বিষয়গুলো স্বীকার করা হয়েছে, যে ঘটনাগুলো স্বীকার করা হয়েছে, নিড নট টু বি প্রুভড, প্রমাণ করার দরকার নাই। অর্থাৎ হচ্ছে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের প্রয়োজন নাই, ধারা 58। স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের দরকার নাই, ধারা 58। এখানে একটা বিষয় আছে, আমরা এটা রিটার্নে গিয়ে পড়বো বিস্তারিত, যে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের দরকার নেই আমরা বলতেছি এবং আমাদের সেকশনের হেডলাইনটা এভাবেই দিছি, কিন্তু সেই ফ্যাক্টস অ্যাডমিটেড এটাও প্রমাণের দরকার আছে, এবং সেটা সেকশন 58 এর আন্ডারেই। এটা আমরা রিটার্নে গিয়ে পড়বো, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন আছে কোন সময় ফ্যাক্ট, কোন সময় এবং কিভাবে কোন ঘটনা স্বীকার করলে প্রমাণ করার দরকার নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই ঘটনা স্বীকার করতে হবে শুনানির সময়, at the hearing, at the time of hearing। এই যে ঘটনা স্বীকার করলে প্রমাণ করার দরকার নেই, ঠিক আছে বুঝলাম, বাট কোন সময়? হিয়ারিং এর সময়, শুনানির সময়, শুনানির সময়। আরেকটা হচ্ছে শুনানির আগে সম্ভব কিনা।
শুনানির আগে যদি স্বীকার করা হয়, শুনানির আগে বাদী বা বিবাদী যদি কোনো ঘটনা স্বীকার করে, তাহলে সেই স্বীকার লিখিতভাবে করতে হবে। তার মানে দেখেন, শুনানির আগে যদি মৌখিকভাবে স্বীকার করে নেয়, মৌখিকভাবে অ্যাডমিট করে নেয়, তাহলে কিন্তু প্রমাণের দরকার হবে। অর্থাৎ যেই কারণে কোনো ঘটনা স্বীকার করলে, যেই অবস্থায় যখন কোনো ঘটনা স্বীকার করলে প্রমাণের দরকার নাই, সেগুলো যদি অমান্য করা হয়, তাহলে সেই স্বীকৃত বিষয় প্রমাণের দরকার আছে। যাই হোক, আমাদের সেকশন 58 বলছে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের দরকার নেই এবং কখন স্বীকার করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে। আবার এখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা আছে, আদালত বিবেচনামূলক ক্ষমতা স্বীকৃত বিষয় প্রমাণের জন্য বলতে পারে। ধারা 58। তার মানে সেকশন 56 56 থেকে 58 পর্যন্ত আমাদের কি ভাই? 56 থেকে 58 পর্যন্ত হচ্ছে কোন কোন ঘটনা, কোন কোন বিষয়ে প্রমাণ করার দরকার নাই। 56তে দেখলাম জুডিশিয়াল নোটিশ